এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল। জি ঠিক আছি। আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়ায় এমনটা হতে পারে। কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। মোম ক্লান্ত মুখে উত্তর দিল। দুপুরে খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকা পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গল গল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বউয়ের পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাজা কোলে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প একটু পানি খাইয়ে দেয়। ফোনের বাতাসেও মোম ঘেমে একাকার, ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। বউয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর। চিন্তায় বক্ষ কণ্ঠক ধরফর করতে লাগলো। ডাক্তার ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাঁধ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো। হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মিহির স্বরে ঠোঁট উল্টে জবাব দেয়। পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমার বুঝি লজ্জা করেনি? আগুন গম্ভীর কণ্ঠে জানায়। তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলেছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত লোকজন পারতো আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলক্ষীনভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইলো আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে। তাই মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটার প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলি বেলা তখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তখন প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মোমের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুন চোখ রাঙাতেই আর কিছু মুখ ফুটে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শুনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন দেখে ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভেতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপাল চেক করলো। তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকলো। মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন চোখে আসে খানিকটা। শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করলো। বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণস্বরে হাওড়ালো। চিন্তা করবেন না, বমি করায় মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না। চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফ্ল্যাটে ফেরার রাস্তায় নাইমার হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজ যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সে বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়ি পার্ক করে বৃদ্ধর কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলাবালির মধ্যে বসে আছে। মোম ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সেও গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শুধায়। দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাড়িয়ে তাকে কাছে রাখলেন। আগুন আর একটু বৃদ্ধর কাছে গেল।
বৃদ্ধ মৃদু স্বরে জানালেন। ছেলের বউ একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে। বউয়ের মামা বড়লোক, তাই ভাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতনি নাতনিদের এক পলক দেখতে, সাথে বৌমাকে একবার দেখে যাব। বৌমা আমার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভেতর ঢুকতে দিচ্ছে না, সেই জন্য দুপুর হতে গেটের বাইরে বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল। তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধ রক্ষী কটরে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল, মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করল। তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো তাদের অস্বীকার করতে পারি না দাদু ভাই, আমি তো ওদের বাবা। বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল। এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করল না। মোমকে দেখে বৃদ্ধ ঠোঁট প্রসারিত করে হেসে বললেন। ওটা কে রে দাদু ভাই, নাদবো নাকি? আগুন ফিচেল হেসে উত্তর দেয়। জি দাদু। বৃদ্ধ তাকাতেই মোম তার নিকট গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন। ভারী মিষ্টি মেয়ে, দোয়া করি আমার দাদু ভাইয়ের শতকোটি সন্তানের জননী হও। মোম বিষম খেল, অধরের হাসি উবে গেল। চক্ষুদয় বড় বড় করে হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। মোম প্রতিউত্তরে কিছু বলল না, শুষ্ক ঢোক গিলল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে, তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। আগুন ভ্রুকুচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালী দৃঢ় চোয়াল আরও শক্ত হয়ে ওঠে। রাগে শরীর গিজগিজ করছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পৃষ্ঠের শার্ট খামছে ধরে। আগুন দাম্ভিকতার সহিত বুকে হাত গুজে সিনা টানটান হয়ে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল। অল্প কিছু সময় হবে, আমি দুটো কথা বলে চলে যাব। আগুন দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো। সেদিন তোর শিক্ষা হয়নি তাই না? আবার এসেছিস তোর স্টুপিড মার্কা ড্রামা করতে। কোনো মেয়ে এতটা নির্লজ্জ ছ্যাচড়া হতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। নাইমা মলিন হাসলো, ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে। কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু উঠিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে। আমাকে তুমি ক্ষমা করে দিও মোম, জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। একতরফা ভালোবাসে অন্ধ হয়ে তোমার সাথে যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভ্রুচিয়ে জিজ্ঞেস করে। মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবার কোনো কূটনৈতিক কাজ করার কথা ভাবছিস? নাইমা তাচ্ছিল্য হাসলো, চোখ দুটো ছলছল করে উঠল। এটাই তার পাওনা। সে কাজে এমন করেছে যার জন্য তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মন থেকে চেয়েছি মোম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। মোম কারো কষ্ট দেখতে পারে না, নরম মনের মানুষও। সাইড থেকে অল্প মাথা বের করে ছোট করে উত্তর দিল। আপনি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। বলে চুপ হয়ে গেল, আর কথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারীক্ষে নিঃশ্বাস ছেড়ে চওড়া গলায় বলল। মোম তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এই জীবনে ক্ষমা করব না কখনো। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে তাকায়। নেত্রোদয় জলে টইটম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালে এসেছিল। গেটের বাইরে প্রতিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসা দাঁড়িয়ে গেল। ওদের সকল কথাবার্তা শুনেছে রাফি। নাইমা তখনও একই জায়গায় ঠাই দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়। নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল। ডাক্তার ম্যাডাম, কি খবর? নাইমার ধ্যান কাটল। নিজেকে সামলে চোরা চোখে রাফির দিকে দৃষ্টি তাক করল। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমা মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল। আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে?
এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপিনে নীরবতা বিরাজমান চলল। ভারিকি গলায় নাইমা বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি, কারণ? সেদিন আমাকে প্রোটেক্ট করার জন্য। রাফি ফিচেল হেসে বলল, মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করেছিলাম মাত্র। আবারও দুজন মৌনতা পালন করলো। হঠাৎ রাফি মোহনীয়তা ঢেলে আবেগীয় গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়ে গিয়েছে বলে নতুন করে নতুনভাবে জীবন শুরু করলে মন্দ হয় না। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা তো যেতেই পারে। আর সেই জীবনের তারপর রাফি জিভ ধারা ঠোঁট বিছিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু স্বরে বলল, সেই জীবনের সঙ্গী হিসেবে আমাকে রাখলে কি খুব অন্যায় হবে? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে তার চোখ হতে দুফোঁটা অশ্রু বিসর্জন হলো। হাসার মতো কিছু কি হয়েছে? নাইমা হাসা বন্ধ করলো না, বরং চওড়া হলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন ভালো মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারি কাজে কিছুদিনের মধ্যেই আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, হসপিটাল থেকে পাঠাচ্ছে। আর আমি অন্য দেশে চলে যাবার চেষ্টায় আছি। পাসপোর্ট রেডি, এখন ভিসা আসলেই চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো নাকি জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার আর কোনো ইচ্ছা নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসিও, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচয় মুখ বিবর মানুষদের সঙ্গে দেখা হবে নাকি তাও জানি না, তবে আমি খুব করে চাইবো যেন দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে, আপনি যেমন সব জেনে শুনে আমি আপনাকে তেমনভাবেই মেনে নেব ডাক্তার ম্যাডাম। জীবনকে একটা সুযোগ কি দেওয়া যায় না? নাইমার অকপটে জবাব। না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমলে চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতে ফিরতে হবে, কেননা আমি এখন আগুনকে ভালোবাসি। ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরও আমি ওকে ভালোবাসবো, ওকেই চাইবো। আপনি বলেছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকেন না, তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ করুন মিস্টার রাফি। আগুনের সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে এতটা সময় পার করেছি, তাই আগুনের প্রতি আমার টান ছিল অনেক। সেই টান এখনো আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা খানিকক্ষণের মোহ। হয়তো আপনার ভালোবাসা সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সাময়িক সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজেই সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সহজ হবে। তাছাড়া আমার মতন আপনার ভালোবাসাটাও একতরফা ছিল। আমার আশায় বসে থাকবেন না প্লিজ। ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবন গুছিয়ে নিয়েন। আমার পক্ষে আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাতেও ভাবতে পারি না। সেখানে কারোর সাথে জীবনে সুতা কিভাবে বাঁধবো? মন না চাইলে, মনে মিল না থাকলে ঘর বাঁধা যায় না। আমার কথায় কষ্ট পেলে সরি। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন, আসছি। কথার ইতি টেনে পেছন ফিরে নাইমা পা বাড়ালো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকোষ কালো এই ধরনীতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্য রেখা তার শূন্যের কোঠায়, তবুও সে থামবে না। ভিনদেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু আজও কি স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙ্গা হৃদয় নিশ্চুপ হয়ে নিষ্পলক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষস্থলে চিনচিনে শুকনো ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল।
বর্তমান গুমোট বাতাবরণ আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পতা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়। দুপুর সময়টা আসতেই সেটা থাকে না। ভ্যাপসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীভূত তাপ আসে, সেই তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চারিত হয়। দিনের আলো ফোটার আগে ভোর পাখিগুলো নিঃস্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে গাইতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বৃক্ষলতা সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণারা উকি দেয় সেথায়। চনমনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী। টয়রা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাখন রাঙা জানালার পর্দা ভেদ করে সূর্যের শুকনো আলোক রশ্মি কিরণ রুমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উড়ছে রঙিন পর্দা। ঝলমলিয়ে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোকিত রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আর মোড়া ভেঙে উঠতে যাবে তক্ষুনি নিজের উপর ভারী কোনো অস্তিত্ব অনুভব করলো। পিটপিট করে চোখ খুলে নজর রাখল সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চামো মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদ্বয়ের সম্মুখে। শোল প্রান্ত গোটানো তার এলোমেলো চুলে, ঠোঁট জোড়া নিভৃত্তে কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষ ভাঁজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারিক্ষি তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। মোমের পেলো হাত গুজে দিল ব্যক্তিগত পুরুষটির চুলের ভাঁজে। আলতো করে টেনে নিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁট জোড়া চোখা হয়ে আছে। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মেলে এক পেশে হাসল। মিহি কণ্ঠে ডাকল, মাস্টারমশাই উঠুন, বেলা গড়ালো যে। আগুনের ঘুম ঘুম নিষ্প্রভ ক্ষীণ জবাব, কোমলমতি, ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙ্গিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেই। মোমের হাসি পেল। হাতের আঙ্গুলি দ্বারা আগুনের কানের মধ্যে সুরসুরি দিল। লাভ হলো না। পিঠে গলায় দিল। একই অবস্থা, কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের শ্বশুরি নেই নাকি? মোমকে এমন ছোঁয়া দিলে এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক ভার মোমের উপর দিয়ে রেখেছে। মোম ঠোঁট উল্টে হালকা চেঁচিয়ে বলে ওঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেই উচিত নয়। আগুন বিরক্ত হলো। ঘুম কেটে গিয়েছে। আজকে তার কলেজে যেতে হবে না। ছুটি পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি ওঠার কী প্রয়োজন? মেজাজ খারাপ হলো। সজোরে মোমের গ্রীবায় শুকনো দাঁতের শক্তি প্রয়োগ করলো। ব্যথায় কুকড়ে গেল মেয়েটা। ক্ষীণ স্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না। ভাবলেশহীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙ্গুল মুষ্টি করে বদ্ধ কিল বসিয়ে দিল। আগুন চকচকে দন্তপাটি বের করে হেসে ফেলল। মোম কি তাকে সত্যি মেরেছে? আগুনের বিশ্বাস হচ্ছে না। মনে হয়েছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের উপর পড়েছে। আগুন সন্তর্পণে বাড়িসে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে পিষ্টন করে নিজের উপর নিয়ে নিল। কপালে চুমো খেলো দৃঢ়তা সমেত। মুখের উপরে আসা চুলগুলো কানের পিঠে গুজি দিয়ে ঘুম চালানো মাদকতা গলায় বলল, বেশি সকাল তো হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীনভাবে অন্যদিকে চেয়ে ফ্যাচ ফ্যাচ স্বরে আওড়ালো, নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলে, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো, তবুও তুমি এখন উঠতে পারবে না। আমি উঠতে দিব না, আমার সাথে লেপ্টে শুয়ে থাকতে হবে। মোম মুখ ছামটি মারল। আগুন ভ্রুযুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে চার জোড়া অষ্টপুট একত্রে মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোম চক্ষুদ্বয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলেল্লাপনা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের অধর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁট জোড়া সেথায় চেপে ধরে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মম? মোম মাথা তুলে তাকায়। অবুঝ গলায় প্রশ্ন করল, আপনি ঠিক কি বলতে চাইছেন?
আগুন রাশবাড়ি কণ্ঠে জানালো। মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না? আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কি না এসব জানতে চাইছি। রক্ত জবা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসল। নির্দ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুনের নাকে টুপ করে একটা চুমো খেলো। ঘন পাপড়িযুক্ত নয়ল যুগল অল্প সংকুচিত করে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল। আপনার মতো স্বামী পেয়ে যেই মেয়ে বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না। আগুন তৃপ্তিদায়ক প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করলো। মোমকে আরো শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতা স্বরূপ ভরাট গলায় বলল। তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি। আমার কোমলমতি সব সময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জিরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতির এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাসে যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে চৈত্রের সময়টাতে কাঁচা মরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমি ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলোর তাজা গন্ধ ভাসতে থাকে বাতাসে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সম্মুখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়ি ভাবে রেখে দাঁড়িয়ে রয়েছে আইমান। ভ্রু কুচকে ঠোঁট জোড়া চোখা করে ফোন টিপছে আর বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আইমানের, এত তাড়াতাড়ি কেন এসেছে? আনিকা বলেছে বিকাল 3টার সময় আসতে, কিন্তু আইমান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাক মুখ বিকৃত করে রেখেছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আইমানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আইমান পকেট থেকে সুতির রুমাল বের করে। আনিকার শ্যামলাটে মুখশ্রীতে জমা হওয়া বিন্দু বিন্দু ঘামে ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আইমান শান্ত কণ্ঠে শোধালো। এত দেরি হলো কেন? আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। লম্বা শ্বাস টেনে জানায়। স্যার ক্লাস থেকে বের হচ্ছিল না, তিনি বের না হলে কিভাবে আসি বলুন? আচ্ছা, বিরক্ত হয়েছিলেন? আইমান পাল্টা প্রশ্ন করল। নিজের উপর কেউ বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতা সমেত ফ্যাল করে তাকায়। আইমান একই ভঙ্গিতে ফের বলে ওঠে। তোমার উপর বিরক্ত হওয়া মানে তো নিজের উপর বিরক্ত হওয়া। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের উপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্দেহী গলায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। আপনার মুখের ভঙ্গিতে বিরক্তিকর আওয়াজ স্পষ্ট। আইমান ফিচেল হাসল। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল। আমি মূলত নিজের উপর বিরক্ত ছিলাম। তুমি নিষেধ করা সত্ত্বেও জলদি চলে এসেছিলাম। তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তিকর ভাবটা চলে গিয়েছে। আনিকা চক্ষু হাসল। নিজ ইচ্ছায় আইমানের আঙ্গুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙ্গুল গুছে গভীর স্বরে অধর প্রসারিত করে বলল। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে অপেক্ষা করতে সবাই পারে না। আইমান আনিকার চোখে চোখ রাখল। নজরে নজর মিলিয়ে ধীর চিত্তে আবেগময় গলায় বলে ওঠে। আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে। হ্যাঁ, সেটা কতখানি সত্যি তা তো দেখতেই পারছি। আইমান ভ্রুকুচকে জানতে চাইল। তুমি কি আমায় ইনডিরেক্টলি অপমান করলে? অপমান কেন করব? তোমার কথা শুনে মনে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? আমি না, তুমি শুরু করেছো। আনিকা ভাবলেশহীনভাবে জবাব দিল। কে শুরু করেছে বোঝাই যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে বাড়ি ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আইমান নিজ বাড়িতে ফিরে যায়নি, শ্বশুর বাড়িতে থেকে গিয়েছে। আর আজকে এখানে থাকবে বলেই মনস্থির করেছে। সানাউল্লাহ কিছু বলেননি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না। তার বুকের ভেতর ধকধক করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আইমান বাড়িতে থাকলে ওকে জ্বালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টোপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে আইমান। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায়
নজর বুলিয়ে রেখেছে আনিকা আসছে কিনা। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায় নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আইমানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কি পরবে ভাবতে পারিনি। অনেকটা সময় পর আনিকা ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখলো। দরজা আটকে বিছানায় আসতেই কপালে শুকনো ভাঁজ পড়ল। আইমান পাতলা কাঁথা দিয়ে আপাত মস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না। ভেঙচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মাথা হতে ক্লিপ খুলে ফেললো। ঘন কালো কেশগুলো মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়লো। বিছানায় এসে বসলো। ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আইমানের পাশে শুবে কি শুবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আইমানের মুখ হতে কাঁথাটা একটু সরিয়ে এসে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করলো। আইমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমায়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে চাইলে তার আগেই আইমান খপ করে আনিকার বাহু চেপে কাঁথার ভেতরে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা হকচকিয়ে যায়। পেছন ফিরতে চাইলেও পারল না। আইমানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতস্যাঁতে মাটির ন্যায় মিশে আছে। পেটের উপর আইমানের হাতের বিচরণ। আনিকার লজ্জা লাগছে, হাঁসফাঁস বিমূর অনুভূতি হচ্ছে। কোনঠায় লজ্জাবতী প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছোটার জন্য প্রচণ্ডতায় ছটফট করছে। ঘাড়ে আইমানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়তেই ছটফটানি নিমিষে কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আইমান মিটিমিটি হাসল। উষ্ণ উষ্টপুট এগিয়ে আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আইমান বলে, তিরিং বিরিং করছো কেন? একদণ্ড স্থির হয়ে থাকা যায় না? স্যার ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? আপনি না ঘুমাচ্ছিলেন? কে বললো? দেখে মনে হয়েছিল। আনিকার কানের পিঠে খোঁচা খোঁচা দাড়িযুক্ত নাক মুখ খসল আইমান। আনিকা বক্ষ গহ্বরে টিপ টিপ করছে করতাল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর চাকিয়ে আইমানের বুকের ভেতর ঢুকে গেল। খামচে ধরল আইমানের কাঁধের টি শার্ট। আইমান মৃদু হাসল। অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করতে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে উদরে শীতল হাতের পরশ দিল। সর্বাঙ্গে হুঙ্কার দিয়ে শিউরে উঠল নাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন রুদ্ধশ্বাস অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন উঠানামা করছে, যা আইমানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আইমান নিজেই বেসামালে বুঁদ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মনোগহীনে সংকীর্ণ গণ্ডের ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবানল মুহূর্তেই খেয়ে হারিয়ে বসলো। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গরনের শরীর। এতে যেন আইমান আরো বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা। শুনল তার নিজ হৃদয়ের কথা। ঝটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করল না। পিছনে হাত নিয়ে আনিকার জামার ফিতা একটানে খুলে ফেলল। আনিকার সম্ভূতি ফিরল। নিগুড় চাউনিতে চমকে উঠল নাজুক মেয়েটা। আইমানের মুখ বিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ছেলেটা কেমন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকে জামার হাতে নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আইমান। আনিকা চুল খামচে ধরে আইমানের কানের নিকট মুখ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিজেকে সংযত করুন, এসব ঠিক না। অস্পষ্ট শব্দগুলো আইমানের কর্ণগোচর হলো বটে। পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নেশাক্ত কণ্ঠে আবেগময় অনুরাগে আবদার ছুড়ল, সবকিছু ঠিক। আমরা স্বামী স্ত্রী। আনিকা প্লিজ বাধা দিও না। আমার এখন তোমাকে চাই, আটকিও না আমায়। নিদারুণ ভঙ্গুর আকুলতা বাক্যে আনিকা পাল্টা কিছু বলতে পারল না। শ্বাসনালী যেন কোনো অদৃশ্য বাঁধনে বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। আইমানের ছোঁয়ায় তার মেয়েলি তনুমন শরীরের আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পিল্লব হাতে আইমানের পিঠ আঁকড়ে ধরে নির্বিঘ্নে সায় জানালো সর্বনাশ সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আইমান আরো বেপরোয়া হলো। ব্যস্ত হস্তে আনিকার জামা খুলে ফেলল। তিত্তির করে কেঁপে উঠা আনিকার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীর চাপ
কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীরভাবে মিশিয়ে প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আইমানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেয়ে হারিয়ে বসলো আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগলো। বিকালের মধ্যভাগ সময়ে নিস্তব্ধতা কক্ষে প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরো রঙিন হয়ে উঠল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবন থেকে 2 বছর পেরিয়ে গিয়েছে। 2 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তি পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো মূল্য নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুখ দুঃখ, আলো অন্ধকার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিট ওপিট মাত্র। যেখানে অমঙ্গলের সূচনা সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়মে এ ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আইমান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ী কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দিবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকে শ্বশুরবাড়ি থাকে, অনুষ্ঠান ছাড়াই থাকে। সে ইচ্ছাকৃত থাকতে চায়নি, সবই আইমানের পাগলামোর জন্য। আইমানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আইমানের সাথে শ্বশুরবাড়ি থাকতে হবে। রাশিদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আইমান মানতে নারাজ, বউকে কোনো মতেই বাবার বাড়ি রাখবে না। এই নিয়ে রাশিদ আইমানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব বেশি লাভ হয়নি। আইমান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছি কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গেই থাকবে। প্রতি উত্তরে রাশিদ পাল্টা বলার মতো কথা খুঁজে পাননি। মোম আগের তুলনায় অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে, তবে চঞ্চলতা কমেনি। আর না আগুনকে জ্বালাতন করতে ভুলে। এর কারণ আগুন এখনো আগের মতো মোমকে ধমকাধমকি করে, শাসন করে। সেজন্য মোম সর্বদা প্রস্তুত থাকে আগুনকে জ্বালাতে। আগুন তার নিজস্ব প্রফেশন নিয়ে দিব্যি আছে। আগুন এখন ভাড়া করা ফ্ল্যাটে থাকে না, তবে ফ্ল্যাট ছেড়েও দেয়নি, সেটা এখনো আছে। মোমকে নিয়ে নিজেদের আসল বাড়িতে ফিরে এসেছে। এখান থেকে মোমের কলেজে যেতে সুবিধাজনক। মোম থাকবে শ্বশুরবাড়ি আর আগুন থাকবে শ্বশুরবাড়ি, আর আগুন তার কোমল মতিকে ছাড়া একা একা ফ্ল্যাটে থাকবে, সেটা আজও সম্ভব? অগত্যা বউয়ের টানে আগুনও বাড়িতে থাকতে শুরু করেছে। মোম ছাড়া আগুন যেমন এক মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনই মোমও আগুনকে ছাড়া থাকতে পারে না। আগুনের নেশায় তীব্রভাবে আসক্ত হয়ে গিয়েছে। মোম বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে না। আগুন ছাড়া মোমের এক মুহূর্তও চলে না। মাঝে মাঝে আগুনের সাথে বাবার বাড়ি গিয়ে দেখা করে, আবার আগুনের সাথেই ফিরে আসে আগুন নামক স্বামীর সুখ নিরে। আজ আগুনের জন্মদিন উপলক্ষে শিকদার বাড়িতে সকাল থেকে আয়োজনের তোড়জোড় চলছে। শাশুড়ির থেকে যখন মোম শুনতে পেয়েছে আজ আগুনের জন্মদিন, তখন থেকেই আগুনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মোমের 16তম জন্মদিন আগুন ওকে সারপ্রাইজ দিয়েছিল, তাই মোমও নিজের মতো করে তার মাস্টার মশাইকে সারপ্রাইজ দিতে চাইছে। মিনা রান্নাঘরে কাজ করছেন, মোম আনিকা তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। হরেক রকমের খাবারের আইটেম রান্না করা হয়েছে। আগুনের জন্য মোম নিজের হাতে পায়েস বানিয়েছে, অবশ্য শাশুড়ির সহায়তায়। রান্না করার বেশিরভাগ আইটেম মোম নিজে রেঁধেছে। খেতে কেমন হবে মোম জানে না, তবে রান্নাগুলো ভীষণ যত্ন নিয়ে করেছে। আনিকা মুরগির মাংস পানি দিয়ে ধৌত গরম করছে। মিনার দিকে একবার লক্ষ্য করে মোমকে উদ্দেশ্য করে বলল, ভাবি শুধু রান্না করলেই হবে? রাতের রোমান্টিক মুহূর্তের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করবেন না? মোম চুলার আঁচ কমিয়ে চোখ পাকিয়ে তাকায়। কণ্ঠ খাদে এনে মৃদু স্বরে ধমকে বলল, ভালো হচ্ছে না কিন্তু আপু, সম্পর্কে আমি তোমার ভাসুরের বউ, তাই আমার সঙ্গে হিসাব করে কথা বলবে, এসব কথা বলবে না। মোম বয়সে ছোট বলে আনিকাকে আপু বলে সম্বোধন করে। দুজন বোনের মতো মিলেমিশে থাকে। আনিকা দুষ্টু কথা বলে মোমকে খোঁচাখুচি করে, কিন্তু মোম স্বভাবসুলভ চুপ থাকে। আনিকা ঠোঁট চেপে মিটিমিটি হেসে বলে, আমি জানি ঠিকই রাতে আগুন ভাইয়ার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছো, কিন্তু আমার কাছে স্বীকার করতে চাইছো না। মোম কটাক্ষ করে বাঁকা হেসে বলল, তুমিও কম যাও না, সেদিন তো দেখলাম ড্রয়িং রুমে আয়মান ভাইয়ের সঙ্গে চিপকা চিপকি করছিলে, সেই হিসেবে আমি যা করি সকলের দৃষ্টিকোণের আড়ালে। মোমের মুখের উপর খোঁচা মারা কথায় নিমিষে আনিকার হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। ও ভেবেছিল সব সময়ের মতো মোম এবারও চুপ থাকবে। মোম যে জায়গা মতো খোঁচাটা দিয়ে দিবে, আনিকা সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। মাছের আষ্টে গন্ধে হঠাৎ মোমের গা গুলিয়ে উঠল।
রান্নাঘরের বেসিনে গলগল করে বমি করে দিল। আনিকা খেয়াল করে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে মিনা ঘাড় ঘুরিয়ে মোমকে দেখে আঁতকে উঠলেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে মোমকে আগলে ধরলেন। মোমের শরীর ডলছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হাত পা অবশ অবশ লাগছে। মোম টিকতে না পেরে শাশুড়ির উপর ঢলে পড়ল। পানির কণা চোখে মুখে পড়তেই মোম পিটপিট করে তাকায়। মাথাটা ভার ভার লাগছে। মিনা রান্নাঘরের চেয়ার এনে মোমকে বসিয়ে দিয়েছেন, মাথায় তৈল পানি দিয়ে দিচ্ছেন। আনিকা ফ্লোরে বসে মোমের হাতের তালু ঘষছে। ময়ূরী প্রেশার চেক করছে। মিনা অস্থির গলায় শুধালেন, তোমার শরীর খারাপ, আমাকে বলনি কেন? হঠাৎ কি হলো তোমার? ঠিকমতো খাওয়া দাওয়া করছো না নাকি? ময়ূরী ফট করে উচ্ছ্বসিত কণ্ঠে হাস্যোজ্জ্বল মুখে বলে, মা, আমার মনে হচ্ছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। ময়ূরীর কথার মানে মোম বুঝতে পারল, তবে মোমের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মুখ বিবর স্বাভাবিক রেখে শান্ত কণ্ঠে জানালো, তেমন কিছু না, বছরখানেক আগে মাস্টারমশাইয়ের সঙ্গে ওনার কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখনও এরকম বমি হয়েছিল। কালকে রাতে খাইনি, সকালে অল্প সেমাই খেয়েছিলাম, হয়তো খালি পেটে মিষ্টি খাবার খাওয়ায় বমি করেছি। ময়ূরী জোহরি চোখে মোমের আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। চোখের দিকে চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করলো, তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল? মোম লজ্জা পেল আর চোখে শাশুড়ির দিকে তাকায়। মিনা ওর দিকেই তাকিয়ে আছেন। মোমের নিশ্চুপতা কাটিয়ে মিনা অধৈর্য সহিত উদ্বিগ্ন কণ্ঠে বললেন, চুপ করে আছো কেন? ময়ূরী যা জানতে চাইছে উত্তর দাও। মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, গত 2 মাস যাবৎ পিরিয়ড মিস হচ্ছে। ময়ূরী ব্যগ্র কদমে তুরন্ত ছুটল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ হতে একটা কিট নিয়ে ব্যস্ত কদমে পুনরায় রান্নাঘরে এলো। হসপিটালের একজনের জন্য ভালো ব্র্যান্ডের কিট নিয়ে এসেছিল, কালকে তাকে দেওয়ার কথা, কিন্তু আজকে এটা দ্বারা বাড়ির লোকের কাজ সারবে। আগুনের বেডরুমে একরাশ অস্থিরতা নিয়ে 3 মানবীয় নারী অপেক্ষা করছে। মোম ওয়াশরুমের দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কিটটা ময়ূরীর হাতে দিল। মোমের কেমন যেন লাগছে। ময়ূরীর তীক্ষ্ণ দৃষ্টিতে কিটের স্পষ্ট লম্বালম্বিভাবে 2টো দাগ লক্ষ্য করে উৎফুল্লতা সমেত চিৎকার করে ওঠে, ভাবি প্রেগনেন্ট। রুমের মধ্যে যেন ছোটখাটো একটা ব্লাস্ট হলো। মোম চমকে উঠে, আবেগে চোখ দুটো জ্বলে টয়টম্বুর হয়ে গিয়েছে। আনিকা লাফিয়ে উঠল। মোমকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো আনিকা। ময়ূরী, মিনা খুশিতে গদগদ হয়ে মোমকে জড়িয়ে ধরে কপালে ধীর চুমু এঁটে দিলেন। কত বছর পর শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। মাথায় হাত রেখে মুচকে হেসে মিনা বললেন, আমরা যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সদা সুখে থাকো মা। আচ্ছা। মোম ঠোঁট চেপে কান্না আটকে ধীর গলায় বলল, মা, আপনার ছেলেকে কিছু বলবেন না, আমি নিজে তাকে খবরটা দিতে চাই। মিনা সম্মতি প্রকাশ করলেন। মোমের হাত ধরে মাথার নিকট চিন্তিত ভঙ্গিতে বসে রয়েছে আগুন। আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়িতে আসতেই আনিকা দরজা খুলে দিয়েছে। নিজের মধ্যকার উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে গড়গড়িয়ে বলে ফেলেছিল মোম খুব অসুস্থ। ভাগ্যিস আর কিছু বলেনি, ব্যাস তখন থেকেই মোমের পাশে ঘাপটি মেরে বসে আছে। মোমের অসুস্থতার কথা শুনতেই আগুনের বেগতিক অস্বাভাবিক অবস্থা। বক্ষ স্পন্দনে কেমন চিনচিনে ব্যথা অনুভব করছিল। সুস্থ সবল বউ বাড়িতে রেখে গিয়েছিল, আর এসে দেখে বউ অসুস্থ। সেটা কি আগুনের সহ্য হয়? মোমের বিরক্ত লাগছে এভাবে গা ঘেঁষার মানে কি? কলেজ থেকে এসে ফ্রেশ হয়নি, এমনকি খায়নি, পোশাক চেঞ্জ করেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই লোকের সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির সদস্যরা কি ভাবছে? নিশ্চয়ই আগুনকে বউ পাগল ভাবছে। কিন্তু মোম তো লজ্জা পায়। মোমের গালে হাত রেখে মায়াভরা চাউনি নিক্ষেপ করে আগুন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে? অসুস্থ হয়েছো কিভাবে? বেশি খারাপ লাগছে? মোম গাল হতে হাত সরিয়ে দিল। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি, একদম ঠিক আছে, যান গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসুন। চিন্তা হচ্ছে আমার। মোম হতাশ কণ্ঠে বলল, বললাম তো ঠিক আছি, আপনি তো ব্যস্ত হবেন না, কথা শুনেন না কেন? মোম ঠেলে ঠুলে আগুনকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আগুন ঝটপট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোমের পাশে এসে শুয়ে পড়ল। টেবিলে একসাথে এত এত খাবার আইটেম দেখে আগুন ভীষণ অবাক হয়েছিল। তাও সবগুলো আগুনের পছন্দের খাবার, তবে বেশি ঘাটেনি, ভেবেছে হয়তো এমনি এত রান্না করেছে। খাবার মজা হওয়ায় আগুন তৃপ্তি সহ পেট ভরে খেয়েছে। ক্লান্ত থাকায় কখন যে চক্ষু জোড়ায় তন্দ্রা লেগে গিয়েছিল আগুন টেরই পায়নি। যখন তন্দ্রা ছুটেছে তখন রাতের দ্বিতীয় প্রহর শুরু। হাতড়িয়ে মোমকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালালো। মোমের নাগাল না পেয়ে উঠে বসলো।
পুরো বাড়ি জুড়ে অন্ধকার, শুধু ড্রয়িং রুমের ঝাড়বাতি জ্বলছে। সেটার শুকনো আলোক শিখা রুমে প্রবেশ করছে। দরজা খোলা। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 12টা বেজে গিয়েছে। আগুন রুমের লাইট অন করে ফ্রেশ হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি মুছছে। তখনই দেখতে পেল ড্রেসিং টেবিলের দর্পণে ছোট্ট একটা কাগজের টুকরো আটকানো। কাগজে কিছু লেখা রয়েছে। আগুন ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কাগজের টুকরো অংশটা হাতে তুলে নিল। কাগজের গোটা গোটা অক্ষরে লেখা বাক্যদ্বয় ভ্রুকুচকে রুক্ষস্বরে বিড়বিড়িয়ে আওড়ালো। বিছানার একপাশে একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা রয়েছে পরে ড্রয়িং রুমে চলে আসুন, আপনার অপেক্ষায় থাকবো। আগুনের বুঝতে বাকি নেই এটা তার কোমলমতির হাতের লেখা। এখন প্রশ্ন হলো, এত রাতে উধাও কেন হয়েছে মেয়েটা? আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে এত না ভেবে প্যাকেট খুলে দেখল। দারুণ পায়জামা পাঞ্জাবি সেট, দেখতে ভীষণ সুন্দর। আগুন চটজলদি রেডি হয়ে ধীর কদমে বেরিয়ে আসলো। ও আসা মাত্র ঝাড়বাতি নিভে গেল। এর পরিবর্তে জ্বলে উঠল কতগুলো বার্থডে ল্যাম্পের আলোতে আপন মানুষদের মুখগুলো স্পষ্ট দেখতে পেল। ড্রয়িং রুমের নজর বুলিয়ে বার্থডে সাজসজ্জা দেখে আগুন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। মুহূর্তে পুরো বাড়ি পুনরায় কৃত্রিম আলোয় ভরে উঠল। রাশেদ নিজ ইচ্ছায় প্রথমবারের মতো বড় ছেলেকে বুকে জড়িয়ে নিষ্প্রভ গলায় বলে উঠলেন। আগুন ভাষা হারিয়ে ফেলেছে। কী প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। একের পর এক ঝটকা সহ্য করতে পারছে না। মোমের প্রেগনেন্ট হওয়ার খবর রাশেদ মিনার থেকে শুনেছেন। আগুনকে চুপ থাকতে দেখে তৃপ্তিময় হেসে রাশেদ মিহি কণ্ঠে ফের বললেন। সকলে মিলে আগুনকে বার্থডে উইশ করলো। মাথায় হাত রেখে মিনা প্রাণপণে ছেলের জন্য দোয়া করলেন। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। প্লাস্টিকের ছুরি হাতে জমকালো শাড়ি পরিহিত মোমকে কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আগুনের চক্ষু চড়ক গাছ। এই সাজে মোমকে কোনো অপ্সরার থেকে কম লাগছে না। ল্যাম্পের হলদেটে আলোয় মোমের স্নিগ্ধ মুখ বিবর আগুনের বুকে ঝড় তুলে দিচ্ছে। এই ঝড় কেবল মোম থামাতে পারে। আজ তো মোমকে ভালোবাসার জাতা কোলে আগুন পিষে মেরে ফেলবে। আগুন এগিয়ে যায়। বাড়ির লোকদের তোয়াক্কা না করে মোমের হাতে হাত রেখে কেক কাটে। সবাই একত্রে হাততালি দিয়ে আবারও শুভেচ্ছা জানালো। আইমান স্নো স্প্রে করে তুষারের ন্যায় কৃত্রিম সাদা সাদা বরফ খণ্ড ঘটালো। আনিকা ময়ূরী লাভ শেপড বেলুন ঠাস ঠোস শব্দ করে ফাটালো। আইমান বাচ্চাদের মতো প্যাপু বাঁশি বাজাচ্ছে। বাবা মা বোন ভাই ভাইয়ের বউ সবাইকে কেক খাইয়ে দিল, কিন্তু মোমকে কেক খাওয়ালো না, আর না নিজে খেলো। আগুনের এমন ব্যবহারে মোমের মুখটা ছোট হয়ে গেল। ইতোমধ্যে চোখ দুটো জলে ভরে উঠেছে। বাকিরা আগুনকে কেক খাওয়ালে আগুন মুখে নিলেও গিলেনি, আড়ালে ফেলে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে। মিনা রাশেদ নিজেদের রুমে চলে গিয়েছেন। ঘুমে ময়ূরীর চোখ ঢুলুঢুলু অবস্থা। আনিকাকে বলেও ঘুমাতে চলে যায়। আনিকা আস্থা দিয়ে বলেছে ও সব কিছু গুছিয়ে রাখবে, চিন্তা করতে হবে না। আইমান আনিকাকে জোর জবরদস্তি করে টেনে ছাদে নিয়ে গেল। ড্রয়িং রুম এখন সম্পূর্ণ ফাঁকা। শুধু আগুন মোম রয়ে গিয়েছে। মোম গাল ফুলিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ ঠায় দাঁড়িয়ে রয়েছে। আগুন এগিয়ে আসে। মোম ছিটকে দূরে সরে যায়। আগুন কোমর টেনে কাছে নিয়ে আসে। কেকের ছোট একটা টুকরো উঠিয়ে মোমের মুখে লাগিয়ে দেয়। মোমকে কিছু বুঝে ওঠার পূর্বাভাস না দিয়ে আচমকা মোমের ঠোঁটে ঠোঁট মেশায়। খোলা আকাশে উজ্জ্বল মিটিমিটি তারকারা জ্বলজ্বল করছে। রাতের আকাশে তারার সৌন্দর্য যেন এক অপার্থিব স্বপ্নের মতো। চারপাশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে তখন আকাশে অগণিত তারারা ঝিকমিকি করে জ্বলে ওঠে, যেন অন্ধকারের চাদরে ছড়িয়ে থাকা মুক্তরাশি। ঝলমলে তারাগুলো কখনো ছোট কখনো বড় দেখায়, কিছু উজ্জ্বল কিছু ম্রিয়মান। ছাদের উপর দাঁড়িয়ে এই তারা ভরা আকাশের নিচে সময় কাটানো মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। ছাদে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। রেগে কটমট করে আইমানের পানে তাকায়। দাঁতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। রাগে শরীর কনকনে শীতের মতো ঠকঠক করে কাঁপছে। আগুনের সামনে থেকে টেনে আনাই রাগ করেনি। আজকে রাগের কারণ আনিকা যখন আইমানকে কেক খাইয়ে দিতে চেয়েছিল তখন আইমান খায়নি। ভাব নিয়ে আনিকাকে ইগনোর করেছে। অমনি রেগে বোম হয়ে রয়েছে। আনিকা গট গট কদম ফেলে চলে যেতে চাইল। আইমান বাধা প্রদান করলো। ছাদের দরজা বন্ধ করে ফটাফট আনিকার সামনে এসে দাঁড়ায়। আইমান হাত ধরতেই আনিকা তেজি গলায় বলল, ছাড়ুন। আইমানের অটল জবাব। ছাড়ার জন্য ধরেছি নাকি? আনিকা মুখ ঝামটি মেরে চোখ মুখ অন্ধকার করে রেখেছে। ছাদের এক সাইডে দোলনা রাখা আছে।
আইমান সরু চোখে চেয়ে আনিকার কোমর পেঁচিয়ে দোলনায় বসে পড়ল। আনিকা বর্তমানে আইমানের কোলে অবস্থান করছে। আনিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অভিমানের পাহাড় জমেছে মনোগহীনে, নেত্রোদয়ে লেপ্টে রয়েছে বিষাদের ছাপ। হঠাৎ গলায় গালে ঠান্ডা কিছুর পরশ পেতে আনিকা লোমহর্ষকভাবে চকিতে আইমানের দিকে দৃষ্টি তাক করল। আইমান কেকের ক্রিম তার গায়ে লাগিয়ে দিয়েছে। আচমকা আনিকার গলদেশে মুখ ডুবিয়ে আইমান লিক করতে লাগলো। আকস্মিক আক্রমণে আনিকা হকচকিয়ে যায়। চোখ খিচে বন্ধ করে পেল হাতে আইমানের চুল খামচে ধরল। তার নিঃশ্বাসের গতি জোরালো। গলা হতে মুখ উঠিয়ে আইমান এবার আনিকার গাল স্পর্শ করলো। ঠোঁটের সাহায্যে আনিকার গালের ক্রিম গলা ধক্করণ করে ফেলল। সবটুকু ক্রিম সাবার করে ক্ষান্ত হলো। তৃপ্তির ঢেকুর তুলে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে আইমান বলল, এখন মনে হয়েছে কেক খেয়েছি। এতক্ষণ স্বাদটা কেমন পাংশুটে মনে হয়েছিল। আনিকা আইঢাই করে উঠে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আইমান হাসল। অধর এগিয়ে আনিকার গালে চুমু খেলো। কোমরে আরো শক্ত করে ধরে চাপ প্রয়োগ করে কাছে নিয়ে আসলো। আনিকার মুখ এদিকে ঘুরিয়ে স্ল্যাশ স্বরে বলল, কেক খেয়েছি তো, তোমার থেকেই খেয়েছি। আশা করি এবার সব অভিমান বিলীন হয়ে গিয়েছে। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। কিঞ্চিত মুচকি হেসে কটাক্ষ করে বলল, অসভ্য বেহায়া নির্লজ্জ কথা নেই আপনার সাথে। উন্মুক্ত গগনের নিচে দম্পতি নৈশব্দের দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো কিছু শব্দ শোনা যাচ্ছে না। হয়তো দূর হতে শব্দ ভেসে আসছে, কিন্তু দম্পতির কর্ণধার হয়নি। আইমানকে মনও দেখে আনিকা মনটা খারাপ হয়ে গেল। আইমান কি কষ্ট পেল? কোনো শব্দ কেন পাচ্ছে না আনিকা? আইমানের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে আনিকা গাল ঘুষি মিহিস্বরে বলল, আপনার কথায় আপনার মাথায় লেগেছে, দুঃখিত। আইমান চোখ তুলে চায়। আনিকার কপালে প্রগাঢ় চুমু বসিয়ে থমথমে গলায় বলে, তোমার কোনো কিছুই আমার খারাপ লাগে না, তাহলে কথায় কেন খারাপ লাগবে? আনিকা আটঘাট বেঁধে আরো জড়সড় হয়ে আইমানের কোলে বসে থাকে। গালে এক হাত ছুঁয়ে চুপচাপ আইমানকে দেখতে থাকলো। আনিকার বুকে মাথা রেখে আইমান আবেগ সমেত ভরাট কণ্ঠে বলে, এই শ্যামকন্যা, কি আছে তোমার মাঝে যার দরুন তোমার প্রতি আমার নেশা দিন দিন বেড়েই চলেছে? আহামরি সুন্দরী রমণী তুমি তো নও। তাহলে আমি কেন দেশের সাদা চামড়ার মেয়েদের রেখে বারংবার তোমার ওই কাজল কালো চোখের মায়ায় আটকে যাই? তোমার শরীরের গন্ধ না পেলে ইদানিং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুক ধরফর করে। এমন কেন হয় বলতে পারো? আনিকা টলমল নয়ন জোড়া মেলে প্রশান্তে নিঃশ্বাস ছাড়ল। মুখটা আরো কাছাকাছি নিয়ে ছোট করে উত্তর দিল, আপনি শুধু আমাতে আটকাবেন, আমার জন্য পাগলামো করবেন। আপনার সব সুখকর পাগলামো সহ্য করার ক্ষমতা রাখি আমি, বুঝেছেন? আইমান ঠোঁট এড়িয়ে এক পেশে হাসল। প্রতি উত্তরে আলতো করে আনিকার চোখের পাতায় চুমু খেলো। বেহায়া ওষ্ঠ ছুঁয়ে দিল গাল। হাতের বিচরণ অঢেল রইল। আঙ্গুলের উষ্ণতা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে আনিকার শরীরে। আনিকা চোখ বন্ধ করে অনুভব করে সেই মুহূর্তের জাদু। আইমানের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে যায় আনিকার ঠোঁটে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। চুমুর সেই স্পর্শে সময় যেন থমকে যায়। আনিকার হৃদস্পন্দন বেড়ে যায়। তার হাত মুঠো করে আইমানের শার্টটি আঁকড়ে ধরে। আইমানের হাত আনিকার ঘাড়ে চলে আসে, তাকে আরও কাছে টেনে নেয়। হাওয়ার মৃদু শীষ, রাতের তারাদের ঝিকিমিকি, সব যেন তাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট ছেড়ে আনিকার থুতনিতে চুমু দিয়ে আইমান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে একরাশ ভালোবাসা, ঠোঁটে এক অদ্ভুত স্মিত হাসি। আইমান আনিকার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল। আনিকা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, আর এই লাজুক হাসিটাই আইমানের মন ভরে দেয় আনন্দে। আইমান আনিকার মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, তুমি জানো এই রাত, এই আকাশ সবকিছু তোমার মতোই সুন্দর। বেশি বেশি বলে ফেলেছেন। একদম না, আমার ডার্লিং অলওয়েজ চমৎকার একজন রমণী, আমার ব্যক্তিগত শ্যামকন্যা। সময় যদি এখানে স্থির হয়ে যেত, এই রাত যদি কখনো শেষ না হতো। তুমি পাশে থাকলে রাত আমার দিনের মতো আলোয় ভরে ওঠে। আমার জোনাকি পোকা তুমি। আনিকা আইমানের বাহু আঁকড়ে ধরে মিহি কণ্ঠে বলল, ছাদের মধ্যে এই তারাভরা আকাশের নিচে সময় কাটানোর মানে এক অদ্ভুত শান্তি অনুভব করা। মনে হয় আকাশের প্রতি এই তারারা আমাদের হাজারো গল্পে জানে, কখনোই আনন্দের, কখনো বিষাদের।
আর তারারা চুপচাপ থেকে আমাদের মনের স্বপ্ন বুনো যায়। আইমান ঝুঁকে আসে, আনিকার কানের লতিতে চুমু খায়, কণ্ঠে আবেগ আকুলতা ঢেলে হিসিয়ে বলে, তোমার ভাসুর বাবা হয়ে যাচ্ছে, আমি কবে বাবা ডাক শুনতে পাবো? আনিকার লজ্জায় হাঁসফাঁস লাগছে। দন্তপাটি দিয়ে আইমানের বুকে কামড় বসিয়ে দিল, কনুই দিয়ে পেটে গুঁতা মারল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ বন্ধ করে আইমানের বুকের সঙ্গে মিশে রইল। আইমান ঠোঁট কামড়ে হাসে। আনিকার অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকটা চুমু খেলো। মুগ্ধতা সমেত পুনরায় একই ভঙ্গিতে ফিসফিস করে বলল, আমাদের প্রেমময় উন্মাদনা ভালোবাসার সফর শেষ হবার নয়। প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ের উপন্যাসের প্রতিটি অধ্যায়ের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। শুভ্রতার আভায় মোড়ানো আমাদের এই পথ চলা সময়ের পরিসীমা অতিক্রম করে চিরস্থায়ী হবে। শুরুতে যেমন মায়াবী ছিল আমাদের ভালোবাসার গল্প, শেষেও তেমনই অনন্ত থাকবে তার সৌন্দর্য। আমাদের পথ চলার ধ্রুবতারা হয়ে থাকবে বিশ্বাস, একসাথে থাকার প্রতিশ্রুতি, যেখানে সমাপ্তি বলে কিছু নেই, আছে শুধু ভালোবাসার অবিরাম স্পর্শ, যার শুরু তো আছে তবে শেষ নেই। সাদা লাইটের আলোতে বদ্ধ কক্ষে মোমের দুহাত বিছানার সঙ্গে চেপে ধরে তার উপর ঝুঁকে রয়েছে আগুন। মোমের চক্ষুদ্বয় বড় বড় করে চেয়ে আছে। আগুন পলকহীনভাবে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। মোম বুঝতে পারছে না আগুন এমন করছে কেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকায় মোমের ঘাড় ব্যথা করছে। মাথার নিচে বালিশ নেই, আগুন ওকে নড়তে দিচ্ছে না। মোম বৃথা চেষ্টা করে আগুনকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু সক্ষম হলো না। মোম বিরক্ত চাউনি নিক্ষেপ করে বলে, কি দেখছেন? আগুন ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আবার কোমলমতি কত বড় হয়ে গেল। মানে? আগুন মোমের বুকে ঠোঁট ছুঁয়ে ধীর গলায় বলল, মানে বেশি বেশি আদর করার জন্য পারফেক্ট বয়স হয়ে গিয়েছে। মোমের শরীর শিউরে উঠল। একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। চটফটিয়ে বলে উঠল, এরকম করছেন কেন শুনুন? আগুন সরল না, নড়লও না। একই রকম গায়ের সাথে মিশে থেকে শুধালো, আজকে রান্না করেছে কে, তুমি? মোম ছোট করে বলল, হ্যাঁ। আমার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান কি তুমি করেছো? জি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, এই সুন্দর সাজ কি আমার জন্য সেজেছো? মোম ঠোঁট উল্টে তেরা কণ্ঠে খোঁচা মেরে বলল, না, আমার আরও 10-12টা জামাই রয়েছে, তাদের জন্য। আগুন তুরন্ত মোমের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় দেওয়ার পাশাপাশি চুমু দিতে শুরু করলো। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কিছুটা শক্তি খাটিয়ে আগুনকে সরিয়ে কোনো রকমে উঠে বসলো। জোরে জোরে শ্বাস টানছে। আগুন পুনরায় কাছে টেনে নিল। গালে ঠোঁট বুলিয়ে দুপাশ হতে দুই বাহু চেপে ধরল। চোয়াল শক্ত করে ধমকে বলল, সাহস বেড়ে গিয়েছে? মোম পলক ঝাপটিয়ে সরল গলায় বলল, তাহলে প্রশ্ন কেন করছেন কার জন্য সেজেছি? আপনি ছাড়া আর কার জন্য সাজবো? আগুন চক্ষু হাসলো। মোমের রক্ত জবা নিচের ঠোঁট কামড়ে ধরল। ঠোঁটে ঠোঁট রেখে নেশাক্ত কণ্ঠে বলল, আমি তো পাগল হয়ে যাচ্ছি কোমলমতি। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? মোম ঠেলে আবারও সরিয়ে দিল। তাকায় আগুনের আদলে। তার ঠোঁটে দুর্বোধ্য হাসি, নিঘোর চাউনিতেও তাই। ঝট করে এক টান মারল। উত্তাল ঢেউয়ের ন্যায় বুকের মধ্যে এসে আশ্রে পড়ল মোম। হকচকানো দৃষ্টি তুলতেই আগুন ভ্রু নাচালো। খবরদার আমার থেকে বিন্দু পরিমাণ দূরে যাওয়ার চেষ্টাও করবে না। একটু থেমে লম্বা শ্বাস টেনে ব্যগ্র গলায় ফের বলে, তোমার সারপ্রাইজে আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি, আমার তো উচিত তোমাকে কিছু দেয়া। মোম চওড়া হাসি উপহার দিয়ে বলে, আমার আর কিছু চাই না, এ পর্যন্ত আপনি অনেক দিয়েছেন, সেগুলো নিয়েই আমি সন্তুষ্ট। আগুনের কণ্ঠে নিপাত জেদ। আমি দিবই। কি দিবেন? আমার ভালোবাসা। মোম লজ্জায় নুয়ে গেল। আড়ষ্টতায় ক্ষুদ্র সত্তা বোধ হলো। জিভ ধারা ঠোঁট বিছিয়ে মিনমিন স্বরে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। মোমের ঘাড়ের চুলগুলো অন্য পাশে নিয়ে উন্মুক্ত ঘাড়ে আগুন উষ্ণ অষ্টপুট চেপে ধরল। লম্বা শ্বাস টেনে মেয়েলি শরীরী ঘ্রাণ নাসার অন্ধ্রে লুফে নিল। সেটাই ঘন ঘন চুমু খাচ্ছে। অধর দ্বারা স্লাইড করছে অবলীলায়। মোমের শরীর দুলে উঠল। হাঁসফাঁসেন বিমূর অবস্থা। মোমের কানের পিঠে চুমু খেয়ে আগুন শীতল গলায় শুধায়, বলো। মোম শুষ্ক ঢোক গিলল।
কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে। হাঁ করে বলার পূর্বেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো। মোম হকচকিয়ে যায়। উৎকণ্ঠিত নিষ্প্রভ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। আগুন তাকে কোলে তুলে ব্যালকনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আজ চন্দ্রবিলাস করব। ব্যালকনিতে এসে মোমকে নিয়ে আগুন কাউচে বসে পড়ল। আগুনের হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে নিরেট স্বরে বলল, তখন কি বলতে চাইছিলে এবার বলো। মোম সময় নিল, নিজেকে ধাতস্থ করলো। চোখ মুখ খিচে সুমধুর বাক্যে আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মাস্টারমশাই। মোমের কথা আগুনের কর্ণগোচর হলো বটে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে সক্ষম হলো না। ভাবুকতা গলায় প্রশ্ন করলো। বুঝলাম না। আগুনের হাত টেনে মোম নিজের পেটে রাখলো। ছলছল চোখে চেয়ে ভঙ্গুর গলায় জানালো, আপনার আর আমার ভালোবাসার অস্তিত্ব রয়েছে এখানে। আগুন থমকে গেল। বক্ষস্থল প্রচণ্ড গতিতে ধরাস ধরাস করছে। হতবিহব লক্ষ্মী পটে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। মূর্তির মতো চুপচাপ ঠাই বসে কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। বিড়ানতায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলায় গোটা শরীর থেমে গিয়েছে। আচ্ছা পৃথিবী কি আগুনের অন্তঃস্থিতর ন্যায় থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? আগুনের বিস্ময়ে কিং কর্তব্য বিমূর মুখমণ্ডলে মোম নিগুড় দৃষ্টিতে তাকায়। আগুনের ভাবভঙ্গি বোধগম্য হচ্ছে না। আগুনের মন মস্তিষ্কে কি চলছে বোঝা বড় দায়। মোমের উৎকণ্ঠায় ভয় ছেকে বসেছে। কতবার আগুনের থেকে বাচ্চা চেয়েছে, কিন্তু আগুন বারংবার ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি রেশারেশি চেঁচামেচি করেও লাভ হয়নি। আগুনের নিজের জেদে অটল থেকে বলেছে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন বাচ্চার কথা মাথাতেও না আনে। এখন মোমের 18 বছর চলমান। সেজন্য কি মানুষটা মেনে নিতে পারছে না? রেগে গিয়েছে কি লোকটা? কোনো প্রশ্নেরই কোনো সুরাহা সে পাচ্ছে না। ড্যাব ড্যাব নজর দুটো শুধু একভাবে আগুনকে দেখছে। মোমের পৃথিবী দুলে উঠল। এসব চিন্তা করে পৃষ্ঠদেশে স্মৃতির স্রোত বয়ে গেল। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই। ভয়ে হাত পায়ে নামলো কম্পন। থেমে থেমে ক্ষুদ্র শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মোমের নিঃশ্বাস আটকে আসছে। ঘন ঘন শ্বাস টানছে। সেই মুহূর্তে মোম অনুভব করলো কেউ তাকে নিজের বাহুডোরে বেষ্টনী করে রেখেছে। আগুন তাকে প্রচণ্ড শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আগুনের শরীর মৃদু কাঁপছে। মোম টের পেল ঘাড়ে ফোঁটা ফোঁটা পানি কণা টপ টপ করে পড়ছে। আগুন কি কাঁদছে? মোম নিজের থেকে আগুনকে ছাড়িয়ে নিল। আগুনের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে দিল। আগুনের দু চোখ ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে কাঁদতে নিষেধ করলো। মোম হেঁচকি তুলে কাপা গলায় অভিযোগ জানায়, আপনার মৌনতা আমাকে কষ্ট দিচ্ছিল, জানেন কি? আগুন প্রতিউত্তর করল না। খসখসে অঞ্জলি পুটে মোমের কোমল স্নিগ্ধতায় ভরপুর মুখশ্রী তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো চুমোতে চুমোতে ভরিয়ে তুলল। আগুন পাগলের মতো একবার মোমকে বুকে জড়িয়ে ধরছে, তো একবার পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খাচ্ছে। আগুনের আদর খেয়ে মোম ধীরে ধীরে শান্ত হলো। কিয়ৎকাল পর সময় নিয়ে দুজনে স্বাভাবিক হলো। আগুন ঝুঁকে মোমের পেটে দৃঢ় চুম্বন করে সেথায় মাথা রাখলো। প্রফুল্ল সতেজ সেজে চনমনে কণ্ঠে বলল, ভালোবাসি তোমার মতে, ভালোবাসি আমাদের অস্তিত্বকে, অনেক বেশি ভালোবাসি আমার বাবু রাম্মুকে। মোম চমকে উঠল। কিয়ৎ পরিমাণ থম মেরে বসে রইল। পর মুহূর্তে আগুনের মুখে এই প্রথম ভালোবাসি শব্দ শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এই ছোট্ট জীবনে মোমের অপূর্ণ কিছুই নেই। সব কিছু কানায় কানায় ভরে গিয়েছে। এতদিন যা শুনতে চেয়েছিল আগুন আজ সেটাও শুনিয়ে দিল। মোমের আর কিছুই চাওয়ার নেই। মোমের কান্নায় আগুন হকচকিয়ে যায়। মোমকে আদরের সহিত প্রশস্ত বুকে জড়িয়ে নিল। মোম চোখের জল সমেত ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞেস করল, আপনি খুশি হয়েছেন? আগুনের চোখে পানি চিকচিক করছে। মোমের নাকে চুমু খেলো। নাকে নাক ঘষে উচ্ছ্বসিত গলায় বলল, কেন খুশি হব না? তোমার পাতলা গরনের চুনোপুটি মার্কা শরীরের কথা চিন্তা করে আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। তার মানে এই নয় যে আমার বাচ্চা আসছে শুনে অখুশি হব কিংবা অসন্তুষ্ট হব। আজকের জন্মদিন উপলক্ষে বেস্ট গিফট এটা ছিল আমার কোমলমতি। মোম অশ্রুসিক্ত নয়নজোড়া আগুনের আদলে নিবদ্ধ করে অনুরোধ সমেত আর্জি জানালো, আরেকবার বলবেন? আগুন ভ্রু উঁচিয়ে বলল,
কি? ভালোবাসি কথাটা। আগুন মুচকি হাসলো। মোমের গলায় চুমু খেয়ে শীতল গলায় বলে উঠল। ভালোবাসি। মোম চোখ বুঝে ফেলল। প্রশান্তি হেসে ফের চোখ মেলল। খেয়ে হারিয়ে আগুনের মুখটা নরম তুলতুলে হাতে তুলে নিল। পদ্মকুড়ির ন্যায় নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেলো। পদ্মকুড়ির ন্যায় লাল অধরজোড়া এগিয়ে আগুনের গালে কপালে নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেলো। আগুন হতভম্ব হয়ে নেত্রদয় বড় বড় করে ফেলল। আগুনের বেসামাল তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের সম্ভূতি ফিরল। নিজের কাজে নিজেই লজ্জায় আড়ষ্টতায় আটকে পড়ল। সরে আসতে নিতে আগুন বলিষ্ঠ হাতে উদরে চাপ প্রয়োগ করে কাছে টেনে নিল। আগুনের কোটরে বিষ মেশানো মাদকতা, যা দেখে মোমের দেহের সমস্ত শিরায় অবধি রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ ওই নেশালো চোখে চোখ রাখতে পারল না। চট করে নামিয়ে নেয় নিচ্ছে। খুব কষ্টে মুখ খোলে। এভাবে তাকাবেন না, ধ্বংস হয়ে যাবে। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নেশাক্ত আবেগীয় গলায় আগুন বলল। ভালোবাসার ধ্বংসে কেউ ধ্বংস হয় না, জানোই তো। তোমার থেকে দূরত্ব সহ্য হয় না, তবুও সরে যেতে চাইছো। মোম পেলব দু হাতে আগুনের গলা জড়িয়ে ধরে ব্যগ্র গলায় বলে। আপনার থেকে দূরে যাওয়ার সাধ্য আমার আছে? আপনাকে ছাড়া তো নিজেকে কল্পনাই করতে পারি না। আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। চাঁদের কিরণ উকি দিচ্ছে প্রেমে বুধ হওয়া দুই কপতির ব্যালকনিতে। আগুনের নিকট আকাশের বুকে থাকা চাঁদের থেকে আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামি মনে হচ্ছে। আগুন অশ্বপুট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দুজনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। দুজনেই একে অপরের খুব কাছে। আগুন মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়। আগুনের বুকে মাথা রেখে মোম মিহিস্বরে বলল। আপনার আমার ভালোবাসার প্রণয় 1000 বছরেও শেষ না হোক। মোমের কপালে কপাল ঠেকিয়ে ভারীকে নিঃশ্বাস ছাড়ল আগুন। কণ্ঠে মাদকতা মিশিয়ে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো। আকাশ জুড়ে চাঁদের আলো সোনালি রং ছড়ায়। তোমাকে যতবার দেখি ততবার আমার মন হারায়। শুভ্র রঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান। তুমি ছাড়া এই জীবন যে শূন্যতার সমান। চাঁদের আলোয় তোমার ছায়া স্বপ্ন এনে দেয় সুর। তোমায় পেয়ে মনে হয় এই জীবন সুন্দর, ভীষণ মধুর। রং তুলি দিয়ে ফুটে ওঠে কত শত প্রেম গাথা। আবারও বাতাবরণে পরিস্ফুটিত হবে আমাদের শুভ্র রাঙা ভালোবাসা।